আচ্ছা, আগের দিন হারমোনিক অসিলেটরের ওই সিরিজ সলিউশন, এটা তো সবাই বুঝেছিস নিশ্চয়ই। ওটা একটু ধৈর্য ধরে যোগ বিয়োগ গুণ ভাগ এসব করা ছাড়া কিছুই করতে হবে না। তো একদম এক্স্যাক্টলি ওইখানে যা যা স্টেপ বাই স্টেপ যা যা করেছিলাম, এখানে তার থেকে আরো বেশি যদিও। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রথমত আমরা আজকে সলভ করব হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াল পার্ট। তো হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াল পার্টের প্রথমত মানে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতেই বেশ মানে অনেকটা কষ্ট করতে হবে। আচ্ছা, একদম সেই শুরুতে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনকে দুটো পার্টে ভেঙে একটা অ্যাঙ্গুলার পার্ট পেয়েছিলাম, যেখান থেকে আমরা যেটা সলিউশন হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। ওকে, তো ইট ওয়াজ ডান। আরেকটা পার্ট ছিল মানে স্ফেরিক্যাল মানে পার্ট ছিল শ্রোডিঞ্জার ইকুয়েশনের সেপারেশন অফ ভেরিয়েবলস করে, আর একটা পার্ট ছিল রেডিয়াল পার্ট। ঠিক আছে, যেটার মধ্যে শুধুমাত্র স্মল আর এই ভেরিয়েবলটা আছে, এবং সেটা দেখতে এরকম। এই এটা হচ্ছে অরিজিনাল রেডিয়াল পার্টের ইকুয়েশনটা। এবার এটাকে স্টেপ বাই স্টেপ সিম্পলিফাই করতে হবে। প্রথম হচ্ছে আমরা উই উইল কনসিডার আ চেঞ্জ অফ ভেরিয়েবলস। আমরা ধরছি যে r ইজ ইকুয়াল টু ইউ বাই আর, অর্থাৎ রেডিয়াল পার্টটাকে ইউ বাই আর এই ফর্মে লেখা যায়। আচ্ছা, এটাকে তোদের একটু মনে হতে পারে যে ইউ বাই আর এইটা কেন করা হলো। এটাকে রাফলি মানে এটা ক্লুটা কোথা থেকে পাওয়া গেছে, ওয়েভ ফাংশনের মানে ওয়েভ ফাংশন তো ফিজিক্যালি সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি নয়, ওয়েভ ফাংশনের মড স্কোয়ার হচ্ছে ফিজিক্যালি সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি। তাহলে এটার ক্ষেত্রে ফিজিক্যালি সিগনিফিক্যান্ট ব্যাপারটা এরকম হবে। এটা হচ্ছে ফিজিক্যালি সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি। আচ্ছা, এরপর যখন ওয়ান ডাইমেনশনে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতাম, তখন আমরা কি করতাম, মানে এটার ডেফিনেশনটা এরকম ছিল যে কোনো একটা পার্টিকেল এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে থাকার প্রবাবিলিটিটা হচ্ছে ইজ গিভেন বাই দিস। ঠিক আছে, এবার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কোনো একটা পার্টিকেল, জাস্ট আ মিনিট, এক মিনিট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কোনো একটা পার্টিকেল আর থেকে আর প্লাস টিআর এর মধ্যে যে থাকার প্রবাবিলিটি, এবার এটা যেহেতু ওয়ান ডাইমেনশনাল তাই এটা জাস্ট একটা লেন্থ এলিমেন্ট, কিন্তু এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল, তাহলে আর থেকে আর প্লাস ডিআর এর মধ্যে থাকার প্রবাবিলিটি মানে এখানে আমাকে একটা ভলিউম এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এবার থ্রি ডাইমেনশনে ভলিউম এলিমেন্ট হচ্ছে কি হয় সেটা আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডিআর ডি ফাই। ঠিক আছে, তার মানে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে।
তাহলে probability that any particle is within r to r plus dr সেইটা হচ্ছে proportional to this sin theta d theta dr d phi d phi, যদিও এখানে সঙ্গে y lm theta phi ঢুকবে। তো আমি যদি শুধু রেডিয়াল পার্টটা নিয়ে কথা বলি তাহলে আমাকে r স্কয়ারটা রাখতে হচ্ছে আর dr টা রাখতে হচ্ছে এরকম। তো এইখানে r স্কয়ার will cancel out, ঠিক আছে, এবং আমরা যেটা পাচ্ছি সেটা হলো ur এর মড স্কয়ার টাইমস dr। তারপরে সেটা যা বলবে তাই, মানে আমাকে যদি বলে 0 থেকে r নট এর মধ্যে একটা পার্টিকেলের থাকার চান্সেস কত, তখন সেটা অ্যান্সারটা হচ্ছে জাস্ট ur এর মড স্কয়ার ইনটু dr। তাহলে বোঝা গেল যে এটাকে ur বাই r এইরকম ধরলে পরে যখন আমি আলটিমেটলি প্রবাবিলিটি বার করছি তখন আমার জাস্ট ওয়ান ডাইমেনশনের মতন একটা ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে ur এর মড স্কয়ার dr, যেমন ওয়ান ডাইমেনশনে আমরা সাই x এর মড স্কয়ার dx করি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়াও এটা আরো অনেকভাবেই মানে আরো অনেক রকম আর্গুমেন্ট অ্যাকচুয়ালি আছে যে ইনফিনিটিতে গিয়ে ব্লো আপ করবে কিনা একটা ওয়েভ ফাংশন। তো যেহেতু আর স্কয়ার কেটে যাচ্ছে তারপরে ইট উইল বি আ ফাইনাইট কোয়ান্টিটি, এরকম অনেকগুলো কারণ আছে যার জন্য এটাকে মানে ওয়েভ ফাংশনটাকে এরকম ধরা যায়, ঠিক আছে। মানে রিয়েলিস্টিক ওয়েভ ফাংশন গুলো, মানে রিয়েলিস্টিক ওয়েভ ফাংশনের করেসপন্ডিং যে প্রবাবিলিটি গুলো সেগুলো আর স্কয়ারের সঙ্গে মানে ইউজুয়ালি সেগুলো আর স্কয়ারের সঙ্গে ইনভার্সলি ভ্যারি করে, সেই জন্য এটাকে আমরা ur বাই r এরকম ধরি। তবে ওই স্ক্যাটারিং থিওরি যখন পড়বি তখন এটা আরো জাস্টিফিকেশনটা আরো মানে ভালো পাবি আর কি তখন। তবে ইউজুয়ালি মানে রেডিয়াল যে কোনো ধরনের ওয়েভ ফাংশনের ক্ষেত্রে ur বাই r এই জিনিসটা ধরাটা খুব রেগুলার প্র্যাকটিস। আচ্ছা, তো এই r ইকুয়াল টু u বাই r এটাকে আমরা এখানে পুট করব। কিছু কিছু ক্যালকুলেশন আজকে আমি স্কিপ করবো কারণ এগুলো তোরা বাড়িতে করতে পারবি। আচ্ছা, এবার যদি আমি এটাকে এখানে পুট করি তাহলে দিস ইকুয়েশন becomes minus h square square by 2m d2u dr2 প্লাস, এবার ইম্পর্টেন্ট, v প্লাস, ভিটা তো আগেই ছিল কিন্তু u বাই r করার ফলে এটা একটা সুন্দর ফর্ম হয়েছে, ফর্মটা হচ্ছে h square by 2m l into l plus 1 by r square u is equal to eu। আচ্ছা, এইটাকে দেখ আর এইটাকে দেখ, এটা থেকে এই ফর্মটা একটু বেশি ইন্টারেস্টিং। এই ফর্মটা দেখতে একটা ওয়ান ডাইমেনশনাল শোডিঞ্জারস ইকুয়েশনের মতো, মানে এটা তো ইকুইভ্যালেন্ট, তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়ান ডাইমেনশনাল ফর্ম। কিন্তু এই ওয়ান ডাইমেনশনাল ফর্ম মানে ইকুইভ্যালেন্ট ফর্মে আসার ফলে কি হয়েছে, অরিজিনাল পোটেনশিয়ালটা মডিফাই হয়েছে, এই রকম একটা টার্ম অ্যাড হয়েছে, অর্থাৎ আমার এফেক্টিভ পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে গেছে। সো অরিজিনাল ইকুয়েশন হ্যাজ বিন ট্রান্সফর্মড ইনটু মানে ইকুইভ্যালেন্ট ওয়ান ডাইমেনশনাল ফর্ম, যেখানে এফেক্টিভ পোটেনশিয়াল হ্যাজ চেঞ্জড এবং একটা নতুন টার্ম ঢুকেছে h squared by 2m l into l plus 1 by r square। এই টার্মটাকে, এই যে এক্সট্রা টার্ম, দিস ইজ কল্ড সেন্ট্রিফিউগাল টার্ম। কেননা আমি যদি এটাকে একটু ভালো করে দেখি তাহলে h square l into l plus 1 আমরা অলরেডি দেখেছি যে এই এলটা হচ্ছে রেসপন্সিবল ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম, সুতরাং h square l into l plus 1 this is the angular momentum eigen value, অর্থাৎ l square এর আইগেন ভ্যালু এটা। তাহলে এই টার্মটা দাঁড়াচ্ছে l square by 2m r square। যখন তোরা সেন্ট্রাল ফোর্স পড়েছিলি তখন দেখেছিলি যে সেন্ট্রাল ফোর্স মানে মোশনের ক্ষেত্রে ওটা রোটেশনাল মোশন, সেখানে l square by 2m r square এইরকম একটা
পোটেনশিয়াল, মানে যেটা সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল বলা হয়েছিল, ইট ওয়াজ রেসপন্সিবল, বা এটা আসতো সেন্ট্রিফিউগাল বা রোটেশনাল মোশন অ্যানালিসিস করার সময়, সেন্ট্রাল ফোর্সের মধ্যে এটা ছিল। তো এই জিনিসটাই আমরা এখানেও দেখতে পাচ্ছি। রেডিয়াল পার্ট সেটা একটা ইকুইভ্যালেন্ট ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার্স ইকুয়েশনে পরিণত হলো, যার মধ্যে একটা পোর্শন দেখা যাচ্ছে যেটা এক্স্যাক্টলি সেন্ট্রাল ফোর্স মোশনের সেন্ট্রিফিউগাল পোটেনশিয়ালের মতো দেখতে। তো দিস টার্ম ইজ কল্ড সেন্ট্রিফিউগাল টার্ম। ভালো কথা। এখানেও অ্যাকচুয়ালি রেডিয়াল পার্ট মানে এখানেও আলটিমেটলি ইলেকট্রন ইজ মুভিং আন্ডার দ্য এফেক্ট অফ আ সেন্ট্রাল ফোর্স, তাই এই ধরনের জিনিস আসাটা খুবই স্বাভাবিক। তো এই ইকুয়েশনের পরে আমাদের, তো উই আর ডান, মানে রেডিয়াল পার্টের ইকুয়েশন নিয়ে আমাদের আর কিছু করার নেই। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো ভি এর জায়গায় আমার যা পোটেনশিয়াল আছে সেটা বসাতে হবে। এখান থেকে ব্যাপারটা অন্যরকম হবে, মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ভি একরকম, হিলিয়ামের ক্ষেত্রে অন্যরকম। তো এটা হচ্ছে আলটিমেট টার্ম ফর দ্য রেডিয়াল পার্ট। এর মধ্যে এবার ভি, বিভিন্ন ভি অনুযায়ী তুই বিভিন্ন রকম সিস্টেমের বিভিন্ন রকম সলিউশন পাবি। তো ফর হাইড্রোজেন অ্যাটম ভি আর is SI সিস্টেমে minus e square by 4 by epsilon not 1 by r। তাহলে এটাকে আমি ইকুয়েশনে বসিয়ে দিই, বসালে আমি পাচ্ছি the centrifugal term এইটা। এখন তাহলে এটা হচ্ছে আর এর আর বেসড ইকুয়েশন। এইবার দুটো সাইডে -2m বাই h কার স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো। পুরোটা এরকম u ইকুয়াল টু -2me বাই h কার স্কোয়ার u। এখন -2me by h কাট স্কোয়ার, this is a positive quantity, কেননা আমরা এখানে বাউন্ড স্টেট সলিউশন বের করার চেষ্টা করছি। উই আর লুকিং ফর বাউন্ড স্টেট সলিউশন ফর কুলাম্ব পোটেনশিয়াল। এমন নয় কিন্তু যে কুলাম্ব পোটেনশিয়ালে শুধু বাউন্ড স্টেট সলিউশনই হয়, যে কোনো পোটেনশিয়ালেরই একটা বাউন্ড স্টেট সলিউশন হয়, একটা স্ক্যাটারিং স্টেট সলিউশন হয়। হ্যাঁ, অবশ্যই ইনফাইনাইট ওয়েলের ক্ষেত্রে সেটা আলাদা। ইনফাইনাইট ওয়েলের ক্ষেত্রে সবই বাউন্ড, কারণ ওটা ইনফাইনাইট। আদারওয়াইজ নন ইনফাইনাইট কোনো পোটেনশিয়াল ওয়েল বা ব্যারিয়ার হলে তার যেমন বাউন্ড স্টেট সলিউশন থাকে, সেই রকম স্ক্যাটারিং স্টেট সলিউশনও থাকে। এই জিনিসটা তোরা অলরেডি আগে পড়েছিস, সেটার এক্সাম্পলটা তোরা আমাকে দিবি। Scattering state solution for Coulomb potential. This is a very famous experiment actually. ঠিক আছে, find out the example and tell me. ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা বাউন্ড স্টেট সলিউশন খুঁজছি, মানে ইলেকট্রনগুলো ঘুরবে বিভিন্ন অরবিটে, সেই অরবিটের এনার্জি। সো দে আর বাউন্ড স্টেট সলিউশন। বাউন্ড স্টেট সলিউশন অর্থাৎ এনার্জি নেগেটিভ, স্ক্যাটারিং স্টেট মানে হচ্ছে এনার্জি পজিটিভ।
যেহেতু এনার্জি নেগেটিভ সুতরাং এটা পজিটিভ কোয়ান্টিটি, সুতরাং এটাকে আমরা ধরছি কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ার বসালাম, আর এখানে যা যা মাল্টিপ্লাই করার আছে করে দিলাম, তার ফলে এইরকম একটা কিছু পাওয়া যাবে। তারপরে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, যেমন এখানে যেটা কে স্কোয়ার এলো সেই কে স্কোয়ারটাকে আবার এটা মানে এদিকে নিয়ে আসবো, মানে ভাগ করবো আর কি কে স্কোয়ার দিয়ে। ডিভাইডিং বাই কে স্কোয়ার। One by k square d2 2 is equal to 1 minus m e square by 2 pi epsilon naught h cut square k 1 by k r plus l into l plus 1 k r এর হোল স্কোয়ার ইউ। একটা মানে সেকেন্ড অর্ডারটাকে একটা সাইডে রেখেছি, বাকিগুলোকে অন্য সাইডে চালান করেছি। আর একটা জিনিস করেছি সেটা হলো কে আর গুলোকে একটু আলাদাভাবে লিখেছি। অ্যাকচুয়ালি মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এরপরে আমরা কে আর ইকুয়াল টু রো, অ্যানাদার ভেরিয়েবল ট্রান্সফরমেশন। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? প্রচুর বলছি একটু আগের পেজে একটু ও আগের পেজে, হ্যাঁ বল। আগের পেজে কুলম্ব পোটেনশিয়ালটা বসিয়েছি, -2m বাই h কাট স্কয়ার দিয়ে গুণ করেছি, তারপর এনার্জি এটা বাউন্ড স্টেট খুঁজছি, তাই নেগেটিভ এনার্জি স্টেটই আমরা খুঁজছি। তারপরে বললাম যে এটার পজিটিভ এনার্জি সলিউশনও হয়, এবং সেটা রিলেটেড একটা এক্সপেরিমেন্ট আছে যেটা তোরা অলরেডি পড়েছিস, সেটা আমাকে তোরা বলবি। আর এইটা অবশ্যই জানা, এটা জানিস নিশ্চয়ই, মানে এটা জানি না, আমি আগে নিশ্চয়ই বলেছি যে বাউন্ড স্টেট বলতে নেগেটিভ এনার্জি, স্ক্যাটারিং স্টেট ইজ অলওয়েজ পজিটিভ এনার্জি, এবং তার একটা কারণও আছে। কারণটা জানিস তো? ওয়াই বাউন্ড স্টেট মানে হচ্ছে নেগেটিভ এনার্জি, আর স্ক্যাটারিং স্টেট হচ্ছে পজিটিভ এনার্জি। কেন সেটাও বলিস আমাকে পরে, ভাবনা চিন্তা করে। কন্টিনিউ করবো কি? তুই কি তুলছিস জিনিসটাকে? ঠিক আছে ম্যাম, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বেশ। হ্যাঁ, তারপরে আমরা কে আর এর জায়গায় রো পুট করব। আর এই যে কোয়ান্টিটিটা, এটা তো পুরোটাই কনস্ট্যান্ট, এখানে যা আছে তারা সবাই কনস্ট্যান্ট। কেটাও কনস্ট্যান্ট ইন দ্য সেন্স, মানে এটা ঠিক কনস্ট্যান্ট না, কে এর মধ্যে এনার্জিটা আছে আর কি। তো একটা বা দুটো ফিক্সড এনার্জির ক্ষেত্রে এটাকে মানে মানে এখানে শুধু কে পার্টটা এনার্জির ইনফরমেশন ক্যারি করছে, আদারওয়াইজ বাকিগুলো সব কনস্ট্যান্ট, তাই এটাকে আমি একটা ফ্লোটিং প্যারামিটার হিসেবে ধরে নিতে পারি। rho naught is equal to m e square by 2 pi epsilon naught h cut square k। ঠিক আছে, তো সেক্ষেত্রে আগের হারমোনিক অসিলেটর প্রবলেমের সময় যেমন কি যেন ছিল, 2e বাই h কাট ওমেগা, এটাকে কে ধরেছিলাম। হ্যাঁ, তো সেখানে তার মানে কে কোয়ান্টাইজড, ও তারপরে আমরা লাস্টে গিয়ে দেখলাম যে কে হচ্ছে কোয়ান্টাইজড, কে ইজ ইকুয়াল টু 2n+1। তো ওখানে যেমন কেটাই এনার্জি ছিল, আর কে কোয়ান্টাইজড প্রুভ করা মানেই এনার্জি কোয়ান্টাইজড। এখানেও সেই রকম, রো নটের মধ্যে বাকি সবটাই কনস্ট্যান্ট, মানে রো নট আরেকটা ফ্লোটিং প্যারামিটার, রো নটের মধ্যে কে আছে। তাই এখানে আমাদের লাস্ট স্টেপে আমরা দেখাবো যে রো নট ইজ কোয়ান্টাইজড
তাহলে রো নট হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি, এখানে রো নট কোয়ান্টাইজ, সুতরাং কে কোয়ান্টাইজ, সুতরাং এনার্জি কোয়ান্টাইজড। ঠিক আছে, যাকে তাই এটাকে রো নট ধরলাম, তাই ধরাধরি করার ফলে এটা এরকম হলো d2u d2 equal to 1 minus rho naught by rho plus L into L plus 1 by rho square u. ব্যাস, এরপরে আর ভেরিয়েবল ট্রান্সফরমেশন করব না, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এবার এখান থেকে হারমোনিক অসিলেটরে কি করেছিলাম, তারপর আমরা অ্যাসিম্পটোটিক সলিউশন দেখেছিলাম, তারপর আমরা পাওয়ার সিরিজে গেছিলাম। এখানেও সেম কেস, এবং আগের প্রবলেমটাতেই বলেছিলাম যে অ্যাসিম্পটোটিক হারমোনিক অসিলেটরে একটা লিমিটিং ধরা হয়েছে, এখানে দুটোই লিমিটিং কেস ধরা হবে। অ্যাসিম্পটোটিক অর্থাৎ রো টেন্ডস টু ইনফিনিটি হলে তখন কি হচ্ছে, এবং রো টেন্ডস টু জিরো হলে তখন কি হচ্ছে। রো টেন্ডস টু ইনফিনিটি হলে এই দুটো টার্ম নেগলিজিবল হচ্ছে, এবং দ্য ইকুয়েশন বিকামস d2u d rho 2 equal to u। এটাকে যদি সলভ করি, যেমন ভাবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে জেনারেল সলিউশন পাওয়া যাবে u a function of rho equal to a e to the power minus rho plus b e to the power plus rho। এর মধ্যে আবার এই পার্টটা থাকবে না, কেননা ওয়েভ ফাংশন ব্লো আপ করবে এটা থাকলে, সুতরাং জাস্ট এইটা থাকবে। তার মানে ফার্স্ট ইনফরমেশন যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যা সলিউশন তার মধ্যে এই একটা জিনিস অবশ্যই থাকবে। মানে একই সলিউশন তো সব রো এর জন্যই ভ্যালিড হবে, তাহলে লার্জ রোতে আমি যে ডিপেন্ডেন্সটা পাচ্ছি সেটা সব রোতেই সেই পার্টটা থাকবে, সঙ্গের জিনিসপত্রগুলো চেঞ্জ হতে পারে। আচ্ছা, রো টেন্স টু জিরো, রো টেন্স টু জিরো হলে কি হচ্ছে, রো টেন্স টু জিরো হলে এই পার্টটা ডমিনেট করছে, যেহেতু এটা ভ্যারিজ অ্যাজ 1 বাই রো স্কোয়ার, সুতরাং এইটা ইজ ইকুয়াল টু L into L plus 1 by rho square u। আচ্ছা, এটার সলিউশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড সলিউশন করে মানে ওরকম ভাবে তো পাওয়া মুশকিল, এটা তোকে পাওয়ার সিরিজ সলিউশন দিয়েই করতে হবে ধরা যাক, তবে এটা ছোট, এটা হচ্ছে ইকুয়াল টু সি জে রো টু দা পাওয়ার জে হয়ে গেল। এইবার এই পাওয়ার সিরিজটাকে এখানে বসাবি, এটা আমি করে দিচ্ছি না, এটা খুব সিম্পল, 3-4টে স্টেপের ব্যাপার। ঠিক আছে, এটা এখানে বসাবি, বসালে পরে রেকারেন্স রিলেশন পাবি, এবং তারপরে ফাইনালি দ্য অ্যান্সার ইউ উইল গেট ইজ c rho to the power l plus 1 plus d rho to the power minus l। মানে দুটোই নন জিরো পাওয়ার পাওয়া যাবে অ্যাকচুয়ালি, একটা l plus 1 পাওয়া যাবে আর একটা মাইনাস l পাওয়া যাবে। পাওয়ার সিরিজ দিয়ে করলেই যথেষ্ট, এটার সঙ্গে আবার সঙ্গে আরেকটা ওই ফ্রবেনিয়াসের মতো ওটা করার দরকার নেই, পাওয়ার সিরিজ দিয়ে করলেই ইউ উইল গেট দিস সলিউশন। এবং সেখান থেকে বোঝাই যাচ্ছে যে প্রথম টার্মটা থাকবে না, কেননা এগেন it will blow up at large rho, ও না এক মিনিট, এখানে লিমিটটা হচ্ছে রো টেন্স টু জিরো। আচ্ছা আচ্ছা, রো টেন্স টু জিরো, রো টেন্স টু জিরো এই লিমিটে এই পার্টটা ব্লো আপ করছে। ঠিক আছে, এখানে তো রোটা লার্জ ছিল তখন এই পার্টটা ব্লো আপ করছিল, কিন্তু এখানে রো টেন্স টু ইনফিনিটি, এই রো টেন্স টু জিরো, রো টেন্স টু জিরোতে
ডি বাই রো টু দ্য পাওয়ার এল, এই পার্টটা ব্লো আপ করছে, তাই এখানে ডি কোএফিসিয়েন্টটা 0 হবে এবং এখানে জাস্ট এইটা থাকবে। এই ধরনের জিনিস তোরা ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করার সময় করেছিলি। ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফর্মুলা যখন বের করতাম তখন মনে পড়ছে একটা স্ফিয়ার থাকতো, তার ভেতরে একটা রিজিয়ন, বাইরে একটা রিজিয়ন, এবং জেনারেল সলিউশনে কি যেন একটা থাকতো, এ আর টু দ্য পাওয়ার এল আর বিএল বাই আর টু দ্য পাওয়ার এল প্লাস ওয়ান, এরকম কি একটা ব্যাপার থাকতো না, যে তারপরে সারফেস স্ফিয়ারের ভেতরে হলে বিএলটা 0 হয়ে যেত আর স্ফিয়ারের বাইরে হলে এলটা 0 হয়ে যেত, যাতে ব্যাপারটা ব্লো আপ না করে। তো এখানেও তাই, রো টেন্স টু 0, স্মল রোতে এই পার্টটা ব্লো আপ করছে তাই এটা থাকবে না, ডি কোএফিসিয়েন্ট 0 হবে, তাই শুধু এই পার্টটাই থাকবে। তাহলে একটা বিহেভিয়ার পেলাম এটা, আরেকটা বিহেভিয়ার পেলাম এটা। সুতরাং এই অরিজিনাল যে শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, তার যে সলিউশন সেটা ভ্যারিজ অ্যাজ, প্রথমত পাওয়া গেল ই টু দ্য পাওয়ার মাইনাস রো এবং দ্বিতীয়ত পাওয়া গেল রো টু দ্য পাওয়ার এল প্লাস ওয়ান। তাই আমরা ধরতে পারি যে ইন জেনারেল কেস, মানে এটা ছিল ফর রো লার্জ, এটা হচ্ছে ফর রো স্মল। তাহলে ইন জেনারেল ইউরো ক্যান বি রিটেন অ্যাজ সাম মানে কোএফিসিয়েন্ট multiplied by e to the power minus rho to the power l plus 1. তাহলে এবার, now my target is to find out v rho such that u rho does not blow up. u rho যাতে blow up না করে। ওকে, এইবার তো বুঝতেই পারছিস এই যে ইকুয়েশনটা আছে, ও আচ্ছা আরেকবার লিখি। d2u d rho 2 equal to 1 minus rho naught by rho plus l into l plus 1 by rho square u। এবার এখানে যে ইউটা পেয়েছি এই সেটার দুবার ডেরিভেটিভ নিয়ে সেটাকে এখানে বসাতে হবে। ইউ এর ইকুয়েশন থেকে আমরা এরপরে ভি এর ইকুয়েশন পাবো, যেটা দেখতে খুবই খারাপ হয়ে যাবে, মানে এটার থেকে অনেক বেশি খারাপ। যাক, এই দুবার ডেরিভেটিভ বের করে, এটা তো তোরা নিজেরাই পারবি, দুবার ডেরিভেটিভ বের করে এখানে বসালে পরে এবং ইউর জায়গায় ওইটা বসালে পরে ভি এর টার্মে যে ইকুয়েশনটা পাওয়া যাবে, এটা পরের পেজে লেখাই ভালো। ভি এর টার্মে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে রো d2v d rho 2 plus l plus 1 minus rho dv d rho plus rho naught minus twice l plus 1 v equal to 0. এটার জাস্ট আগের স্টেপটা, মানে যখন d2u d rho 2 বার করবি তখন সেটা অনেক বড় আসবে, কিন্তু ফাইনালি বসে দেওয়ার পরে কিছু কিছু পোর্শন কেটে যাবে, ক্যান্সেল আউট হবে, হয়ে ভি এর টার্মে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। সো দিস ইজ ইট। এরপর আমরা ডাইরেক্টলি চলে যাব ওই পাওয়ার সিরিজ সলিউশনে। এই মাঝের স্টেপগুলো যেগুলো আমি করছি না সেগুলো তোরা খাতায় করবি এবং করে আমাকে দেখাবি, সেটা কোনো ডেডলাইন নেই, কিন্তু পাস করে যাওয়ার আগে আমাকে এটা করে দেখাবি। ওকে, এইবার আমরা পাওয়ার সিরিজ সলিউশনে যাই। ভি রো ইকুয়াল টু সি জে রো টু দ্য পাওয়ার জে
0 থেকে ইনফিনিটি। ডিভি ডি রো জে সি জে রুট টু দ্য পাওয়ার জে মাইনাস 1 এবং জে কে আমি জে প্লাস 1 দিয়ে রিপ্লেস করব, যেহেতু এগুলো ডামি ইন্ডিসেস। ইকুইভ্যালেন্টলি যদি সবগুলোকে রিপ্লেস করা হয় তাহলে সামেশনটা একই থাকে। এগুলো হচ্ছে যত এই ধরনের জিনিসগুলো যত পটাপট মানে যত করবি তত এই রিপ্লেসমেন্ট গুলো চটপট করতে পারবি। হ্যাঁ, সেটা আমরা কেন করলাম অ্যাকচুয়ালি বিকজ আচ্ছা ঠিক আছে, আরো দু একটা স্টেপ করলে বোঝা যাবে। জে ফ্রম 0 টু ইনফিনিটি ডিভি ডি রো। হ্যাঁ, কিছু না, এটা জাস্ট সামান্য শর্টকাট করছে অ্যাকচুয়ালি। একটু দেখ এখানে ডিভি ডি রোর সঙ্গে কি আছে, একবার এল প্লাস 1 গুণ আছে আর একবার রো গুণ আছে। যখন এল প্লাস 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব তখন আমরা এইটাকে ইউজ করব, কারণ সেক্ষেত্রে তাহলে রো টু দা পাওয়ার জে থাকবে। আর যখন রো দিয়ে মাল্টিপ্লাই করব তখন আমরা এটা ইউজ করব, কারণ সেক্ষেত্রে আমার রো টু দা পাওয়ার জে থাকবে। যদিও এখনই মানে ডিসিশন নেওয়াটা ঠিক না, কারণ আমাদের ডি টু ভি ডি রো টু সেটাও একবার দেখে নিতে হবে। দুটো ডেরিভেটিভ করলে বোঝা যাবে যে কিরকম ভাবে রাখলে আমার সুবিধে। ডি টু ভি ডি রো টু হবে জে জে মাইনাস 1 সি জে রুট টু দ্য পাওয়ার জে মাইনাস 2। ফাইন, এইবার দেখ, এইবার ইউনিফর্মিটিটা বোঝা যাচ্ছে। এখানে যখন আমি ভি বসাবো তখন আমার এই টার্মটাতে রো টু দ্য পাওয়ার জে থাকবে। এটার ক্ষেত্রে আমার সলিউশন আগেই হয়ে গেল, যখন এল প্লাস 1 দিয়ে গুণ করব তখন এটা ইউজ করব, যখন রো দিয়ে গুণ করব তখন এটা ইউজ করব। তাহলে বাই দ্য সেম টোকেন এখানেও যদি আমি রো টু দ্য পাওয়ার জে রাখতে যাই, আসলে আগেই যদি এগুলো করে নিস তাহলে পরে ওই রেকারশন রিলেশনটা চট করে বসাতে মানে লিখতে পারবি। এখানে যদি রো টু দ্য পাওয়ার জে আনতে হয়, এখানে আমার জে মাইনাস 2 আছে, রো দিয়ে গুণ আছে, তার মানে এই পাওয়ারটা আমাকে জে মাইনাস 1 এ নিয়ে যেতে হবে। সুতরাং আমরা এখানে রিপ্লেস করব কি, জে কে রিপ্লেস করব জে প্লাস 1 দিয়ে। ডামি ইন্ডিসেস উই ক্যান অলওয়েজ ডু ইট। খালি সামেশনের এই স্টার্টিং পয়েন্টটা একবার চেক করে নিতে হবে যে এই পরিবর্তন করার ফলে স্টার্টিং পয়েন্টে কিছু গন্ডগোল হলো নাকি ঠিকই আছে, ব্যাস দ্যাটস এনাফ। আচ্ছা, জে কে যদি জে প্লাস 1 দিয়ে রিপ্লেস করি তাহলে এখানটায় পাওয়া যাবে জে প্লাস 1 জে সি জে প্লাস 1 রো টু দ্য পাওয়ার জে মাইনাস 1। এখানে রো টু দ্য পাওয়ার জে মাইনাস 1 করেছি, পরিষ্কার বোঝা যাচ্ছে এই পুরো ব্যাপারটাকে রো দিয়ে গুণ করলে হিয়ার আই উইল অলসো গেট রো টু দ্য পাওয়ার জে। তার মানে একটা দুটো তিনটে চারটে, এই চারটে টার্মে আমি যদি এবার এগুলোকে ঠিকভাবে বসাই তাহলে প্রত্যেকটার সঙ্গে রো টু দ্য পাওয়ার জে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে বসিয়ে দিই। একটা কাজ করা যাক, এটাকে উপরে লিখি তাহলে রিলেট করার সুবিধা। প্রথম হচ্ছে রো টাইমস ডি টু ভি ডি রো টু, জে জে প্লাস 1 সি জে প্লাস 1 রো টু দ্য পাওয়ার জে প্লাস 2 into L plus 1 এইটা লিখবো এবার জে প্লাস 1 সি জে প্লাস 1 রুট টু দ্য পাওয়ার জে। আচ্ছা, মাইনাস 2, এবার রো দিয়ে গুণ হবে তখন আমরা এইটাকে লিখবো জে সি জে রুট টু দ্য পাওয়ার জে। বোঝা গেল ব্যাপারটা? প্লাস রো নট মাইনাস 2 এল প্লাস 1 ইন্টু ভি সি জে রো জে সি জে রো টু দ্য পাওয়ার জে। এই জিনিসটা ইকুয়াল টু 0। প্রত্যেকটা টার্মে রো টু দ্য পাওয়ার জে আছে এখন।
তাই ডেরিভেটিভটা করার সময় এমনভাবে ব্যাপারটা রিঅ্যারেঞ্জ মানে একটু করে নিতে হবে যাতে প্রত্যেকটার সঙ্গেই একই জিনিস থাকে। রো টু দ্য পাওয়ার জে থাকলে রো টু দ্য পাওয়ার জেই জানা থাকে, রো টু দ্য পাওয়ার জে প্লাস ওয়ান থাকলে সবার ক্ষেত্রে যেন ইউনিফর্মিটিটা থাকে। তাহলে জাস্ট এটার পরের স্টেপই হচ্ছে রিকারশন রিলেশনটা। ফর non-zero solution we can write directly j plus 1 cj plus 1 plus 2 l plus 1 j plus 1 c j plus 1 minus 2 j cj plus rho naught minus 2 l plus 1 cj equal to 0. এখান থেকে from here আমরা রিলেশনটা পাবো রিকারশন রিলেশন বিটুইন cj plus 1 and cj। কি পাচ্ছি আমরা? cj plus 1 is equal to twice j plus l plus 1 minus rho naught divided by j plus 1 j plus 12 plus 2 cj। এখান থেকে এটা পাওয়া যাবে। ওকে, তো দিস ইজ আওয়ার রিকারশন রিলেশন। এবার এটাকে সলভ করতে হবে এবং ঠিক হারমোনিক অসিলেটরের মতোই আমাকে অ্যাপ্রক্সিমেটলি একটা সলিউশন বার করতে হবে ফর লার্জ জে, মানে অ্যাপ্রক্সিমেটলি আমাকে একটা এক্সপ্রেশন বার করতে হবে ফর সিজে। সিজে ইকুয়াল টু হোয়াট? অ্যাপ্রক্সিমেশন, লার্জ জেতে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নেব, নিয়ে আমরা দেখবো যে হোয়েদার ইট উইল ব্লো আপ অর নট। আচ্ছা, তাহলে যদি লার্জ জের কথা ভাবি তাহলে cj plus 1 is equal to, এবার উপরে লার্জ জে তাহলে শুধু 2j থাকুক, নিচটাতে আমরা হিসাব মতো শুধু জে স্কোয়ার রাখা উচিত, কিন্তু আমরা সেটা না করে এখান থেকে জে রাখবো আর এখান থেকে জে প্লাস 1 অর্থাৎ আরো একটা টার্ম রাখবো। সেটার কারণ অ্যাকচুয়ালি হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে নিচটাতে জে স্কোয়ার রাখলে ব্যাপারটা 2/j হয়ে যায়, তখন জে ইকুয়াল টু 0 নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। যদিও এখানে লার্জ জে কনসিডার করছি, কিন্তু যাই হোক এখানে আরেকটা টার্ম ওয়ানটাকে রাখছি, কেননা তাহলে আমার পরের রেজাল্টটা পেতে সুবিধা হবে, মানে ক্যালকুলেশনের দিক থেকে সুবিধা হবে। মানে অ্যাপ্রক্সিমেশন গুলো এমন ভাবে ইউজ করা হয় যাতে ম্যাথমেটিক্সের সুবিধা হয়। আমার যদি অন্যরকম কিছু সুবিধা হতো তাহলে আমি এখান উপরেও জে এর সঙ্গে জে প্লাস 1 রেখে দিতাম, কোনো সমস্যা নেই, এরকম করতাম যদি আমার দরকার পড়তো তাহলে। ঠিক আছে, আচ্ছা তো এটাকে এরকম রাখলাম অ্যাপ্রক্সিমেশন, তাহলে এটা দাঁড়াচ্ছে 2/j+1 cj। আচ্ছা, তাহলে এই লার্জ অ্যাপ্রক্সিমেশনে আমার কোএফিসিয়েন্ট গুলো কি দাঁড়াচ্ছে?
আমরা যদি লার্জ জে থেকে শুরু করি, ধরা যাক জে ইকুয়াল টু 100, C100 is 2 by 100, C99, C99 is 2 by 99, C98 ইত্যাদি। তো আমি যদি এখানে পরপর বসাই তাহলে 2 by 101, এবার C100টা কি 2 by 100, C99টা কি 2 by 99, এরকম করে করে ব্যাপারটা চলছে। তাহলে এইভাবে ব্যাপারটা কন্টিনিউ হবে এবং C0 তে গিয়ে শেষ হবে। অর্থাৎ 2 to the power 101 divided by 101 এর ফ্যাক্টোরিয়াল C0। একশো একটা 2 আছে আর নিচে 101 এর ফ্যাক্টোরিয়াল আছে। অর্থাৎ what we are getting is Cj equal to 2 to the power j by j factorial C naught। বোঝা গেল? এবার এই সিজেটাকে নিয়ে যদি আমি এগোই, যদিও এর মধ্যে প্রচুর অ্যাপ্রক্সিমেশন ঢুকে আছে, কিন্তু তাও আমি মনে রাখতে হবে যে আমি এখানে এক্সাক্ট সলিউশন বার করছি না। মানে এক্সাক্ট সলিউশন মানে আমি বলতে চাইছি যে এইটার এটাকে কি কোনো অ্যাপ্রক্সিমেশন ধরা হয়েছে? না, এর আগে অ্যাপ্রক্সিমেশনটা শুরু হয়েছে এখানে ইউ ছিল, তারপরে এই বিহেভিয়ার হয়েছে ভি রো। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেশন নেই, এই পর্যন্ত সবকিছু একদম কারেক্ট। এবার এটাকে ইউজ করে, মানে এটার পর থেকে বলছি, ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করে, যেমন করে পাওয়ার সিরিজ সলিউশনের জেনারেল সলিউশন যেভাবে বার করে সেইভাবে যদি তুই বার করিস, অ্যাকচুয়ালি দিস ইকুয়েশন ইজ ল্যাগার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাওয়া গেছে, দেখে নিচ্ছি। না, এইটা নয়, এটা ভিরো, হ্যাঁ এইটা, সরি, ভি এর যে ইকুয়েশনটা পাওয়া গেছে, this equation is actually ল্যাগার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবং এখান থেকে যে সলিউশন গুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে ল্যাগার পলিনোমিয়াল। তো আমরা তো রিকারশন রিলেশনটা বার করেছি, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এরপর এটার পরে ফার্দার আর কি ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করে কোএফিশিয়েন্ট গুলো লিখে তুই ওভারঅল যে ব্যাপারটা লিখবি সেটা হচ্ছে তোর অ্যান্সার, এবং দ্য অ্যান্সার ইজ ল্যাগার পলিনোমিয়াল। কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করছি এক্সাক্ট সলিউশন বার করার জন্য নয়, এক্সাক্ট সলিউশন তো যেমন করে পলিনোমিয়াল বেরোয় সেরকম করে, কিন্তু এখানে আমাদের মেন টার্গেট ইজ নট টু ফাইন্ড আউট দ্য ল্যাগার পলিনোমিয়াল। সেটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের পার্ট, চাইলে এটা নিজেরা পুরোটা করিস এবং সেখান থেকে রেডিয়াল ওয়েভ ফাংশনগুলো বেরোবে, কিন্তু সেটা এখানে করাটা মানে এইটার কারেন্ট ক্যালকুলেশনের উদ্দেশ্য সেটা নয়। কারেন্ট ক্যালকুলেশনের উদ্দেশ্য হচ্ছে হোয়াই, টু ফাইন্ড আউট হোয়াই এনার্জি ইজ কোয়ান্টাইজড। তো সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাপ্রক্সিমেশন ঢুকলো, ঢুকে আমি সিজে এটা পেলাম। এই সিজে কে আমরা পুট করব টু ফাইন্ড আউট, মানে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, ওটাই বোঝানোর জন্য এই কথাটা বললাম যে এই যে ভিরোটা পাচ্ছি, এই সিজে কে ইউজ করে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। ওকে, এটা কিন্তু ল্যাগার পলিনোমিয়াল নয়, সেটাই বলতে চাইছি, অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। হ্যাঁ, তো সেটা হচ্ছে এই
0 to infinity। আচ্ছা, তো cj কি পেয়েছি, 2 to the power j by j factorial। factorial c0 rho to the power j, এটা v rho, তাহলে u rhoটা কি হবে, u rhoটা আমার ছিল, ও আচ্ছা এখানে আমি তাহলে এটাকে ওইটা করে দিই, এটার মানে হচ্ছে 2 rho to the power j by j factorial some constant, এবং this is equal to c naught e to the power 2 rho। ঠিক আছে, এটা এক্সপোনেনশিয়াল সিরিজ, c নটটা কনস্ট্যান্ট, তাহলে এইটা পেলাম। এবার ইউ রো ছিল v rho rho to the power l plus 1 e to the power minus, তাহলে আমি যদি এখানে বসাই এটাকে, তাহলে সাম কনস্ট্যান্ট e to the power 2 rho rho to the power l plus 1 e to the power minus rho, তার মানে it varies as e to the power rho rho to the power l plus 1। ভীষণ বাজে রেজাল্ট, বিকজ ইট ব্লোজ আপ। এখানে সামনে এমন কিছু দরকার ছিল, মানে দেখ এমনিতেই রো টু দ্য পাওয়ার এল প্লাস ওয়ান, এটা লার্জ রোতে ব্লো আপ করবে, তাহলে সামনে এখানটা এমন কিছু দরকার ছিল যাতে এটাকে ওটা দিয়ে ডমিনেট করিয়ে জিনিসটাকে ওভারঅল আর কি রিডিউস করা যায়, তো সেটা তো হলো না, উল্টে ব্লো আপ করে গেল। তার মানে এখানে একটা সমস্যা আছে, ঠিক আছে, এই যে সিজের সলিউশন বা এই ব্যাপারটা, দিস ইজ নট কারেক্ট। তো এখানে সমস্যাটা কি আছে, কিছুই না, এটা ইনফিনিটি অবধি চলছে, এটাই সমস্যা, ইনফাইনাইট সিরিজ। এই জিনিসটা ই টু দ্য পাওয়ার 2 রো তখনই হবে যদি ভি রো ইনফাইনাইট সিরিজ হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রবলেম আছে, এটা ই টু দ্য পাওয়ার 2 রো হলে ফাইনাল ওয়েভ ফাংশনটা ব্লো আপ করবে, তাই ভি রো ক্যান নট বি ইনফাইনাইট সিরিজ, it has to stop somewhere and it becomes a polynomial। এইটাই ল্যাগার্ড পলিনোমিয়াল আর কি, যে অ্যান্সারটা সেটা, দ্যাট ইজ নট আ সিরিজ, ইট ইজ আ পলিনোমিয়াল। কোনো একটা সিরিজ যদি মাঝখানে কাট হয়, ফাইনাইট সিরিজ, সেটাকেই পলিনোমিয়াল বলে। আচ্ছা, তো কোথাও একটা এটাকে থামতে হবে, কোথায় থামবে, কিভাবে থামবে, তার মানে একটা সার্টেন পয়েন্টের পরে অল কোএফিসিয়েন্টস উইল বি জিরো, তার মানে দেয়ার মাস্ট বি আ সার্টেন জে ম্যাক্স যার উপরে আর কোনো জে এক্সিস্ট করে না, অর্থাৎ সেই জে ম্যাক্স প্লাস ওয়ান, অর্থাৎ তার পরেরটা, দ্যাট কোএফিসিয়েন্ট ইজ জিরো, অর্থাৎ টুয়াইস জে ম্যাক্স প্লাস এল প্লাস ওয়ান মাইনাস রো নট ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এবার জে ম্যাক্স, এবার যেগুলো তো সবই কিছু না কিছু ইন্টিজার, তো আমি সরি জে ম্যাক্স প্লাস এল প্লাস ওয়ান, এবার এল গুলোও তো কিছু না কিছু ইন্টিজার, মানে একটু মনে করলেই মনে পড়বে যে ওয়াই এল এম থিটা ফাই, এল এর ভ্যালু স্ফেরিক্যাল হারমোনিক্স এর ক্ষেত্রে এল কিন্তু অলওয়েজ ইন্টিজার, মানে এটা যাতে গুলিয়ে না যায় তাই বলে দিলাম, কেননা আমরা যখন ল্যাডার অপারেটর ইউজ করে এল স্কোয়ার এল জেড এসব করছিলাম, while we were using L square LZ, তখন তো আমরা L এর ভ্যালু ফুল ইন্টিজারও পেয়েছিলাম, হাফ ইন্টিজারও পেয়েছিলাম, কিন্তু এখানে তো সেসব করছি না, এটা তো জাস্ট ম্যাথমেটিক্যাল সলিউশন, তো ম্যাথমেটিক্যাল সলিউশনে ওয়াই এল এম থিটা ফাই এল কিন্তু ইন্টিজার, তাহলে এখানে জে ম্যাক্সও ইন্টিজার, এলও ইন্টিজার, পুরো জিনিসটাকে আমি সাম ইন্টিজার বলতে পারি, সাম ইন্টিজার n। ইফ দ্যাট ইজ ট্রু, দেন রো নট ইজ ইকুয়াল টু 2n, rho naught is equal to 2n,
এইটাই আমাদের অরিজিনালি বের করার ইচ্ছা ছিল। ঠিক যেমন হারমোনিক অসিলেটরে আমরা ইনফাইনাইট সিরিজ হবে না, কোথাও একটা কোএফিসিয়েন্ট 0 হবে, সেখান থেকে k ইকুয়াল টু 2n প্লাস 1 পেয়েছিলাম এবং সেখান থেকে এনার্জি ইকুয়াল টু n প্লাস হাফ h কাট ওমেগা পেয়েছিলাম। ঠিক একই রকম ভাবে এখানে রো নট কোয়ান্টাইজড, রো নটের মধ্যে k এবং e আছে, তো রো নট কিন্তু কোয়ান্টাইজড, রো নট হচ্ছে 2n। রো নট ইজ নট আ কন্টিনিউয়াস কোয়ান্টিটি, ইট ইজ আ ডিসক্রিট প্যারামিটার। রো নট ইকুয়াল টু 2n। ওকে, তাহলে এবার আমরা এনার্জিটা, we can find out the energy right away. আর এটা মুভ করছে না কেন? তাহলে k is equal to m square by 2 pi epsilon naught h cut square into 1 by 2n, আবার k is equal to root over minus 2me by h cut square, if I am not wrong. তার মানে therefore minus 2me by h cut square is m square e to the power 4 2 pi epsilon naught এর whole square h cut to the power 4 1 by 4n square আর তো কিছু নেই কাটাকুটি, therefore energy is equal to minus 1 by n square তারপরে থাকছে e to the power 4, নিচে 2 দুগুণে 4, 4 চারা 16, 16 দুগুণে 32, পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার h কাট স্কোয়ার। সব লেখা হয়েছে কিনা একটু দেখি। ও একটা m থাকবে, m e to the power 4, 2 দুগুণে 4, 4 4 16 দুগুণে 32, পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার h কাট স্কোয়ার। ওকে, আচ্ছা জাস্ট আ মিনিট। ঠিক আছে, তো এটাই হচ্ছে। এবার এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে কি বেটার হবে? হচ্ছে নট নেসেসারি। তো এটাই, দিস ইজ দ্য ফর্মুলা ফর হাইড্রোজেন অ্যাটম এনার্জি। প্রথমত ভ্যারিজেস মাইনাস 1 বাই n স্কোয়ার, সেটা তো ম্যাচ করেছে বটেই, আর বাকি পার্টটা যদি ভুলে গিয়ে থাকিস তাহলে একটু মিলিয়ে নিবি যেটা আগে পড়েছিলি তার সঙ্গে, দেখবি যে এক্স্যাক্টলি এই রেজাল্টটাই আসে। ঠিক আছে, তো ইন দিস ওয়ে উই গেট দ্য জেনারেল এক্সপ্রেশন, মানে ভাব পুরো সলিউশনটা না করেও আমরা কিন্তু উই আর গেটিং দ্য এক্সপ্রেশন ফর দ্য এনার্জি। ওকে, অ্যান্ড হোয়াই ইট ইজ কোয়ান্টাইজড। আচ্ছা, নেক্সট হলো এনার্জিটা, এটা পেয়েছি ঠিক আছে, এবং এখানে এম, ইলেকট্রনের চার্জ, পাই এপসাইলন নট এইচ কাট ইত্যাদি বসালে টসালে পরে দেখা যাবে যে এই ব্যাপারটা আসছে, মাইনাস 13.6 ইভি বাই এন স্কোয়ার। এটা এই ভ্যালুগুলো বসালেই পাওয়া যাবে, অ্যান্ড ইউ শুড চেক ইট। এটাই বোর ফর্মুলা, যেটা আমরা হাইড্রোজেন অ্যাটম শ্রোডিঞ্জার্স ইকুয়েশন সলভ করে পেলাম।
এবার আচ্ছা, এবার আমরা আর এর ক্যালকুলেশনে আসি। না, তার আগে আরেকটা জিনিস করার আছে। কে কেটা আমাদের কি ছিল? হ্যাঁ, রো ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে, আমরা এবার রো এর সম্পর্কে মোটামুটি ব্যাপারগুলো জেনে গেছি। এবার নাও এখন আমাদের আর এ আসতে হবে। আরটা হচ্ছে অরিজিনাল রেডিয়াল প্যারামিটার। তো রো ইকুয়াল টু কে আর ছিল, আর কে ইকুয়াল টু ছিল কে ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস 2me ডিভাইডেড বাই এইচ কাট। এবং এখন আমরা পেয়েছি, এই রেজাল্টটা তো আমরা ফাইনালি ইউজ করব এর পরের আর ফার এগুলো বার করার জন্য। তো এখন আমরা রো নট ইকুয়াল টু 2n পেয়েছি। তো রো নট ইকুয়াল টু কে টার্মে বলছি, মানে যেহেতু রো নট কোয়ান্টাইজড তাহলে কেটা কোয়ান্টাইজড। তো রো নট ইকুয়াল টু ছিল এম ই স্কোয়ার বাই 2 পাই এপসাইলন নট এইচ কাট স্কোয়ার কে। সো m square by 2 pi epsilon naught h cut square k equal to rho naught। তাহলে এটা ইকুয়াল টু 2n। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? হোয়াট অ্যাবাউট k? এইটার থেকে আমি পাচ্ছি যে k is quantized and k is equal to, this is interesting, প্রথমত quantized কিন্তু 1 by n, মানে quantized কিভাবে quantized? it is proportional to 1 by n, তার সঙ্গে বাকি কনস্ট্যান্ট গুলো m e square by 4 pi epsilon naught h cut square। বোঝা যাচ্ছে কিভাবে প্রত্যেকটা প্যারামিটার কোয়ান্টাইজড হচ্ছে। তো আমরা এই যে সঙ্গের যে প্যারামিটার সেটাকে একটা নাম দিই, দিয়ে ব্যাপারটাকে এইটা করি। তাহলে আমরা এটাকে একটা প্যারামিটার ধরলাম a is equal to 4 pi epsilon naught h cut square by m e square। আচ্ছা, এটার ডাইমেনশন লেংথের ডাইমেনশন, it has the dimension of length। এটা এমনি বোঝা যাবে, কেননা কে এর ডাইমেনশনটা কি? e equal to তো h cut square k square by 2m। তাহলে কে হচ্ছে বেসিক্যালি ওয়েভ ভেক্টর, অর্থাৎ 2 পাই বাই ল্যামডা। তাহলে কে এর ডাইমেনশন হচ্ছে লেংথ ইনভার্স। ক্লিয়ার? এই যে আমাদের কে কে বলছি বারবার, তো কেটা হচ্ছে কি টু দ্য মানে এনার্জি ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m, তার মানে কে হচ্ছে ওয়েভ ভেক্টর, মানে 2 পাই বাই ল্যামডা। তাহলে কে এর ডাইমেনশন হচ্ছে লেংথ ইনভার্স। তাহলে কে ইকুয়াল টু যদি 1 বাই n এ হয়, nটা সাম ইন্টিজার, তাহলে এটা কি হবে? সাম লেংথ ডাইমেনশন। এই ভ্যালুগুলো, তাহলে এ কিন্তু একটা কনস্ট্যান্ট, পাই এপসাইলন নট এইচ কাট এম ই সবকটাই ইউনিভার্সাল, এ ইজ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। যদি এসআই ইউনিটে সবগুলো ভ্যালু পুট করিস, চেক ইট, তাহলে পাবি 0.53 অ্যাংস্ট্রম, which is, এটা কি? which is the Bohr radius, which is the Bohr radius। এটা খুব সুন্দর একটা জিনিস পাওয়া অলরেডি, we have got it। কি সেটা? রো ইকুয়াল টু কে আর এবং কে ইকুয়াল টু 1 বাই এন এ, যেখানে এ হচ্ছে বোর রেডিয়াস। সুতরাং
তাহলে আর ইকুয়াল টু কি, রো বাই কে, অর্থাৎ এন এ রো। ক্লিয়ার? এখন আমি যদি ঠিক আছে, তো এখান থেকে আমি মোটামুটি ভাবে এইটা বলতে পারি যে রেডিয়াস ইজ কোয়ান্টাইজড এবং ইট ইজ বোর রেডিয়াস টাইমস কোয়ান্টাম নাম্বার, দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এনটাকে বলা হয় কেন, এটা এনার্জিকে ডিটারমাইন করে, সো এন ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মাল্টিপ্লাইড বাই রো। এবার এই রোটা কি, এই রোটা হচ্ছে মানে এই রোটা কোথায় পাওয়া যাবে, এটা হচ্ছে সেই ল্যাগার পলিনোমিয়ালের যে সলিউশন তার মধ্যে এই রোটা থাকবে। তার মানে আমাকে যদি ফাইনালি রেডিয়াল ওয়েভ ফাংশনটা লিখতে হয়, তাহলে দ্য অ্যান্সার ইজ, প্রথমত ইট ওয়াজ ইউ আর বাই আর, এবং ইউ আর বাই আর, এবং তারপরেই আমরা আর এর জায়গায় মানে আর ইকুয়াল টু রো বাই কে করে রো ভেরিয়েবলে চলে গেছি, তাহলে ইউটাকে আমরা আর এর টার্মে বার করিনি, রো এর টার্মে বার করেছি। তার মানে 1 বাই আর ইউ রো, এবং ইউ রোটা ছিল ভি রো ই টু দ্য পাওয়ার মাইনাস রো, রো টু দ্য পাওয়ার এল প্লাস 1। তাহলে এইটা হচ্ছে আমার রেডিয়াল ওয়েভ ফাংশন। এবার ভি রো, ভি রোটা কি, ভি রো ইজ the solution of the polynomial equation, Lagarde differential equation, যেটা কোথায় লিখেছি জানি, এখন খুঁজে পাওয়া দুষ্কর, এখানেই থাকা উচিত, এইটা, দিস ইজ Lagarde differential equation, তার সলিউশন। তাহলে ভি রো হচ্ছে সলিউশন অফ Lagarde differential equation or the Lagarde polynomial which is, Lagarde polynomial কি এল দিয়ে লেখা হয়, associated Lagarde polynomial actually। ওইটা পিওরলি Lagarde differential equation নয়, এটা হচ্ছে associated Lagarde differential equation। ঠিক আছে, এবং এখানে তার যে সলিউশন সেগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড Lagarde polynomial, এইটা। এবং এদের একটা রড্রিগেজ ফর্মুলা আছে, সেটা ঠিক আছে, সেটা আমি জাস্ট বলে দিচ্ছি। মানে অরিজিনাল Lagarde polynomial হচ্ছে, ইট ইজ লাইক দিস, কিউএথ Lagarde polynomial সেটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে Lagarde polynomial, আর অ্যাসোসিয়েটেড Lagarde polynomial এর ফর্মুলা হচ্ছে এই রকম। এইটা ঠিক আছে, তবে এগুলো জাস্ট ফর মানে ইনফরমেশন, এমনিতে এগুলো তো লোকের মনেও থাকে না, আর যখন দরকার হবে তখন এটা ইউ ক্যান অলওয়েজ লুক ইট আপ ফ্রম এনি বুক। মেইন বিষয়টা সেটা না, মেইন বিষয় হচ্ছে যে ভি রোটা হচ্ছে Lagarde polynomial, এ ফাংশন অফ 2 রো, এবং আমরা জানি যে রো ইজ ইকুয়াল টু কে আর, অর্থাৎ রুট ওভার মাইনাস 2me বাই এইচ কাট স্কোয়ার,
আর না সরি বাই এইচ কাট এইটা তো তো বেসিক্যালি বা ও আচ্ছা এটাকে তুই এভাবেও বসাতে পারিস রো ইকুয়াল টু আর বাই এন এভাবে বসালেই বেটার ঠিক আছে মানে কে ইকুয়াল টু যে 1 বাই এন সেভাবে বসানোই বেটার এনার্জিটাকে ঢোকানোর কোনো দরকার নেই কে ইকুয়াল টু 1 বাই এন তাহলে রো ইকুয়াল টু আর বাই এন তাহলে বেসিক্যালি দিস ইজ the solution for the radial part of hydrogen atom wave function যেখানে rho is equal to r by na তাহলে এই দুটোতে n কোয়ান্টাম নাম্বার আছে আর এই যে ভিরো তার মধ্যে l কোয়ান্টাম নাম্বার আছে তাহলে the radial wave function depends on n and l there has to be the radial wave function is determined by two quantum numbers একটা principal quantum number একটা azimuthal quantum number এইবার তোকে যদি বলে যে what is the ground state of hydrogen atom wave function তাহলে ground state হবে সবকটার মিনিমাম ভ্যালু তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে মিনিমাম ভ্যালু অবভিয়াসলি 1 এটা 0 হবে না কেননা 1 বাই n স্কোয়ার এনার্জিটা ভ্যারি করে তাহলে মিনিমাম হচ্ছে 1 l এবং m এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 0 তাহলে দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম ওয়েভ ফাংশন এইটা ইকুয়াল টু r10 y00 theta phi রাইট এবার যখন আমাকে আচ্ছা এবার y00 theta phi শুধু y00 theta phi এর ভ্যালু নরমালাইজড ভ্যালুটা ছিল 1/√4 পাই কিন্তু এখানে তো আমাকে পুরো ওয়েভ ফাংশনটাকে নরমালাইজ করতে হবে তাই এখন আমরা এই নরমালাইজেশন কনস্ট্যান্টটাকে বের করব না আমরা পরে নরমালাইজ করব পুরো জিনিসটাকে ঠিক আছে বাট বিফোর ডুইং ইট হোয়াট অ্যাবাউট দিস r10 আর nlটা কি ছিল 1 by r v rho rho to the power l plus 1 e to the power minus rho rhoটা ছিল r by na আমাদের এখানে n equal to 1 তাহলে rho is equal to r by a আচ্ছা নেক্সট ভিরোটা বার করতে হবে তো কোএফিসিয়েন্টের রিলেশনটা ছিল j plus l plus 1 minus n by j plus 1 j plus 2l plus 2 cj যেহেতু n equal to 1 সুতরাং এটা জাস্ট এইটা হলো এই প্রবলেমের জন্য n equal to 1 সেটা আমরা এখানে বসিয়ে দিলাম দিয়ে আমরা এটা পেলাম এরপর আমরা পরপর যদি বের করি কোএফিসিয়েন্ট গুলো প্রথম কোএফিসিয়েন্ট c0 তারপরে কোএফিসিয়েন্ট c1 is equal to twice 0 plus 0 কেননা l equal to 0 বাই যাই থাকুক না কেন ইন্টু c0 অর্থাৎ 0 তার মানে c1 0 এবং এর পরবর্তী সমস্ত কোএফিসিয়েন্টই 0 তাহলে n equal to 1 আর l equal to 0 হওয়ার ফলে দেখা যাচ্ছে যে শুধু c0টাই থাকবে আর কেউ থাকবে না এখন v রোটা
কি ছিল, cj রো টু দ্য পাওয়ার জে। শুধু যদি c0 থাকে তার মানে শুধু c0ই থাকবে, রো টু দ্য পাওয়ার 0 1, তাহলে v রোটা অনলি c0। তাহলে লেট আস পুট ইট 1 বাই r c0 রো টু দ্য পাওয়ার 0 প্লাস 1 e টু দ্য পাওয়ার মাইনাস রো, অর্থাৎ c0 বাই r r বাই a e টু দ্য পাওয়ার মাইনাস r বাই a, আর আর কেটে গেল। তাহলে গ্রাউন্ড স্টেটের রেডিয়াল পার্টটা আমি পাচ্ছি c0 বাই a e টু দ্য পাওয়ার মাইনাস r বাই a, এটা রেডিয়াল পার্টটা। ঠিক আছে, এবার রেডিয়াল পার্টকে নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ করলে c0টা পাওয়া যাবে। c0 তো আননোন, রেডিয়াল পার্টকে নর্মালাইজ করি। রেডিয়াল পার্টকে নর্মালাইজ করতে গেলে 0 টু ইনফিনিটি r এর ভ্যালু, এটার মড স্কোয়ার r স্কোয়ার dr। ওই এর আগে প্রবাবিলিটির ক্যালকুলেশনে দেখিয়েছিলাম যে আমাকে এখানে ভলিউম এলিমেন্ট নিতে হবে। ভলিউম এলিমেন্টের r এর পার্টটা হচ্ছে r স্কোয়ার dr। এখানে একটা কথা বলি, এটা স্টুডেন্টরা খুব ভুল করে। তোকে যদি কোনো r দিয়ে দেয়, নর্মালাইজ করতে বলে, এইটা কিন্তু ভুল, দিস ইজ রং, বিকজ ইট ইজ ইন 3 ডাইমেনশন। 1 ডাইমেনশন হলে ঠিক আছে, 1 ডাইমেনশন হলে fx এর মড স্কোয়ার dx, কিন্তু 3 ডাইমেনশন মানেই কিন্তু r স্কোয়ার dr sin থিটা d থিটা d ফাই। এবার যদি শুধু রেডিয়াল পার্ট কেউ বলে তাহলে r স্কোয়ার dr হবে, আর যদি অ্যাঙ্গুলার পার্টটার সমস্যা থাকে তাহলে কিন্তু sin থিটা d থিটা d ফাই। এটা খুব কমন মিস্টেক এবং এটা একদম খেয়াল রাখবে, এই ভুলটা যেন কখনো না হয়। আচ্ছা, এবার এটা 0 টু ইনফিনিটি c0 mod square by a square e to the power minus 2r by a r square dr। খুব সিম্পল ক্যালকুলেশন। নর্মালাইজ করলে, এটা আমি করব না, এটা তোরা করে নিস। নর্মালাইজ করলে c0 পাওয়া যাবে 2 বাই রুট a। এইবার আমরা অ্যাঙ্গুলার পার্টের, তাহলে যেহেতু আমরা রেডিয়াল পার্টকে আলাদাভাবে নর্মালাইজ করলাম, একসঙ্গেও করা যেত, যাই হোক ঠিক আছে, দরকার নেই, ওটাকে আলাদাভাবে নর্মালাইজ করলাম। আর এটা তাহলে নর্মালাইজড ভার্সনটা হচ্ছে 1 বাই রুট ওভার 4 পাই। তাহলে আমার ওভারঅল হাইড্রোজেন অ্যাটম গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা হবে r থিটা ফাই দিস ইকুয়াল টু 2 বাই রুট a, এটা c0, ইন্টু 1 বাই a ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস r বাই a ইন্টু 1 বাই রুট ওভার 4 পাই। টু টু কেটে যাবে, দিয়ে ব্যাপারটা দাঁড়াবে 1 বাই রুট ওভার পাই a কিউব e টু দ্য পাওয়ার মাইনাস r বাই a। এই হচ্ছে আমার গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। এবার টাস্ক হচ্ছে ফাইন্ড আউট দেখি কেমন বুঝলি। ফাইন্ড আউট psi 200 and psi 210 using the same approach. তাহলে কি কি জানতে হবে, কি কি ইউজ করতে হবে বুঝতে পেরেছিস তো? এই রেকারেন্স মানে এইটা জানতে হবে, মানে এটা তো জানা জিনিস, রো ইকুয়াল টু আর বাই এন এ। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জানা থাকলে তুই এন জানিস। এরপর বাকি থাকলো ভিরো। ভিরোর জন্য তোকে এই রিলেশনটা জানতে হবে এবং সেখানে এন আর এল এর ডিপেন্ডেন্স আছে। সেই এন আর এল এর ভ্যালু, যে ফর্মুলাটা লিখলাম এটার আগে যেটা লিখেছিলাম সেটা, এন আর এল এর ভ্যালুটা বসিয়ে তোকে c0 c1 c2 বার করতে হবে এবং দেখতে পাবি যে ওটা ট্রাঙ্কেটেড হতে হবে, বেশি বার করতে হবে না। 20 21 এগুলোর মানে হচ্ছে একটা জায়গায় গিয়ে সিরিজটা শেষ হয়ে যাচ্ছে। তো প্রথম যতগুলো তুই পাবি c0 c1 c2 এরকম যে কটা পাবি সেগুলোকে পরপর এখানে বসালে পরে ভিরো পাবি। ভিরোটাকে বসিয়ে দিলে রেডিয়াল ওয়েভ ফাংশন পাবি। আর স্ফেরিক্যাল হারমোনিক্স একটা চার্ট আছে, সেই চার্টটা ইউজ করবি,
করে তোকে ψ200 আর ψ210 এটা বার করতে হবে। গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা সবসময় মনে রাখতে হবে, বিভিন্ন রকম প্রবলেম দিতে পারে এখান থেকে। আর পুরো এবার যেমন ধর গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটাতে আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ হোয়াট, দিস ইজ থিটা ফাই ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্ফেরিক্যালি সিমেট্রিক। ঠিক আছে, আমরা L = 0 কে s অরবিটাল বলি। মনে রাখতে হবে L = 0 মানে m = 0, তার মানে y 0 0 theta phi which is 1/√4 pi। তার মানে L আর m দুটোই 0 হওয়া মানেই হচ্ছে এটা স্ফেরিক্যালি সিমেট্রিক। এই জন্যই s orbital is always spherically symmetric and the wave function looks like this। যদিও এর সঙ্গে এটা ঢুকবে, তো তাতে কিছু অসুবিধা নেই, স্ফেরিক্যালি সিমেট্রিক মানে থিটা ফাই ইন্ডিপেন্ডেন্ট, তো সেটা তো সবসময় হচ্ছে, থিটা ফাই ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। e⁻r এর জন্য একটা রেডিয়াল ভেরিয়েশন থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট। তো এইভাবে মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তাহলে ওগুলো ছিল কি, হারমাইট পলিনোমিয়াল, আর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে হচ্ছে অ্যাসোসিয়েটেড ল্যাগার পলিনোমিয়াল প্লাস দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স। তো এগুলোকে, এটা তো 3-ডাইমেনশনাল প্লট, অ্যাসোসিয়েটেড ল্যাগার পলিনোমিয়াল প্লাস স্ফেরিক্যাল হারমোনিক্স, এটা 3-ডাইমেনশনাল প্লট। এটা গ্রিফিথসের বইতে খুব সুন্দর ছবি দেওয়া আছে, ছবিগুলো একটু দেখবি, মানে দেখলে বুঝবি যে মানে এই যে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, আমরা নানান রকম ছবি আঁকি, এগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসে, এগুলো হাতে করে প্লট করতে পারবি না, ঠিক আছে, বেসিক্যালি কোনোটাই পারবি না। হারমাইট পলিনোমিয়াল গুলো মানে ঝট করে চোখে দেখে প্লট করে ফেলাটা একটু কঠিন, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তো আরো কঠিন। তো এগুলো আমি জানি না পাইথনে তোরা মানে এতটা কমপ্লিকেটেড ফাংশন প্লট করতে পারবি না, তবে ওই আরো তো অনেক কিছু থাকে, অ্যাসোসিয়েটেড প্যাকেজ থাকে। হ্যাঁ, তো ঠিক আছে, এখন যদি নাও পারিস একটু চেষ্টা করিস, পারলে ঠিক আছে, ম্যাটল্যাব বা C++ দিয়েও করা যায়। যখন শিখে যাবি তখন এগুলো নিজেরা প্লট করতে পারবি, তখন বুঝতে পারবি মানে হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশনগুলো প্লট করলে SPD এগুলো শেপটা কেন ওরকম, এরকম এরকম এই সমস্ত যে আসতো অদ্ভুত অদ্ভুত, সেগুলো কিভাবে আসছে বুঝতে পারবি। হারমাইট পলিনোমিয়ালের গুলো যদিও বা 1-ডাইমেনশনাল, সেগুলো দেখছি, সেগুলো প্লট করা খুব মুশকিল। হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশন, সেটা ইট লুকস লাইক, কিভাবে বেড করতে হয় এটা তো আমরা আগের দিন সব দেখে নিয়েছি, গ্রাউন্ড স্টেট জানা থাকলে হায়ার স্টেট গুলো কি করে পাওয়া যায়। তো m ওমেগা বাই পাই h কাট পাওয়ার 1/4 1/√, নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বলছি n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে হারমাইট পলিনোমিয়াল hn-zeta e টু দা পাওয়ার মাইনাস জিটা স্কোয়ার বাই 2। হারমাইট পলিনোমিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ ইভেন সিমেট্রি ফর n ইভেন, এবং ইট হ্যাজ অড সিমেট্রি ফর n অড। তাহলে যেহেতু এই পার্টটা সবসময় ইভেন e টু দা পাওয়ার মাইনাস জিটা স্কোয়ার বাই 2, সেটা যেহেতু ইভেন, তাই হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশন ইভেন n এর জন্য ইভেন এবং অড n এর জন্য অড সিমেট্রি। ডাইরেক্টলি দেখে প্লট করা এটার ক্ষেত্রেও প্রবলেমেটিক মানে শর্টে হবে না, ভাবনা চিন্তা করলে অবশ্যই হবে, তো সেটা দেখতে এরকম হয় জিনিসটা। psi nx
versus x. Ground state n equal to 0. লক্ষণীয় এখানে গ্রাউন্ড স্টেট n equal to 0 থেকে শুরু হয়। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলে কিন্তু যেহেতু সাইন n পাই x বাই a, তাই ওখানে 0 থেকে শুরু হয় না, 1 থেকে শুরু হয়। যাই হোক, এটা ইভেন সিমেট্রি হবে। n is even, মানে n is 0, ইভেন সিমেট্রি। এর পরেরটা n is 1, তাই এটার ক্ষেত্রে হবে অড সিমেট্রি। এর পরেরটা n is 2, এটার ক্ষেত্রে হবে ইভেন সিমেট্রি। এটার ক্ষেত্রে এনার্জি 0.5 h কাট ওমেগা, এটার ক্ষেত্রে এনার্জি 1.5 h কাট ওমেগা, এটার ক্ষেত্রে এনার্জি 2.5 h কাট ওমেগা। এই এদের মাঝখানে অন্য যে কোনো মানে 2.499 আর এদিকে হচ্ছে 1.501, এই মানে যে কোনো এনার্জি বসিয়ে যদি শ্রোডিঞ্জারস ইকুয়েশন সলভ করিস, দেখবি যে এই যে ব্যাপারটা এরকম হয়েছে প্রত্যেকটা ওয়েভ ফাংশনে। দেখ, বাঁদিকে এটা 0 হচ্ছে, ডান দিকেও এটা 0 হচ্ছে, অর্থাৎ নর্মালাইজড। এই যে নর্মালাইজড ওয়েভ ফাংশন শুধুমাত্র এই পার্টিকুলার এনার্জির জন্যই পাবি। এটা, এটা এবং এটা, এইগুলো ছাড়া অন্য যে কোনো এনার্জি ভ্যালু দিয়ে ম্যাটল্যাবে ইকুয়েশনগুলো ডাইরেক্টলি সলভ করা যায়। অন্য যে কোনো প্যারামিটার চেঞ্জ করলেই দেখবি যে এগুলো আর এরকম 0-তে যাচ্ছে না, এরকম ভাবে ব্লো আপ করছে, হয় এরকম হবে, নয় এরকম হয়ে এরকম হবে, হয়তো মেবি মিডলটা একই থাকবে, বাট ইট উইল ব্লো আপ। এটা হয়তো এরকম হয়ে এরকম হয়ে এরকম, বুঝেছিস? তো এনার্জি তো সামারি হচ্ছে এটাই যে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে, হাইড্রোজেন অ্যাটম হোক, হারমোনিক অসিলেটর হোক বা যাই হোক, এনার্জি ইজ কোয়ান্টাইজড because since wave function is normalized বা normalizable, বা only normalizable wave functions are মানে can describe any physical system. তো কোয়ান্টাইজেশনের কনসেপ্টটা পুরোটাই আসছে বিকজ অফ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। পার্টিকেল সিস্টেমকে ওয়েভ দিয়ে ব্যাখ্যা করতে হচ্ছে বলেই এনার্জিগুলো আমাকে, মানে ওয়েভ দিয়ে ব্যাখ্যা করতে হচ্ছে বলেই আমার শ্রোডিঞ্জারস ইকুয়েশনও ঢুকে যাচ্ছে। So it all stems from the wave particle duality. ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, সেখান থেকে শ্রোডিঞ্জারের ওয়েভ পার্টিকেল ওয়েভের ইকুয়েশন এবং সেখান থেকে নর্মালাইজেশনের প্রশ্ন। শ্রোডিঞ্জারস ইকুয়েশন থেকে না, ওটা ইন্ডিপেন্ডেন্ট, যাই হোক, নর্মালাইজেশনের প্রশ্ন এবং তার ফলে এনার্জি ইজ কোয়ান্টাইজড। দিস ইজ দ্য বেসিক্স অফ কোয়ান্টাইজেশন অফ এনার্জি। ঠিক আছে?